नमस्कार बंधु आमी सुमन विश्वास प्रतिदिन आज स्वप्निल बांगला क्लासेर पक्ष थेके सकल शिक्षार्थी बंधुके स्वागत। देखो बंधु आज आमी क निर्मित प्रबाद प्रवचन तोमादेर पढ़ाबो अर्थात क गठित प्रबादेर आज आमार तृतीय नम्बर क्लास और टोटाल प्रबाद प्रवचनेर पर एटा 15 नम्बर क्लास। তাই প্রথমেই বন্ধু তোমাদের বলে রাখি যে প্রথম ক্লাসটা অন্তত দেখে আসো, সেখানে প্রবাদ কাকে বলে, প্রবাদ কি, প্রবচন কি, কোনটাকে প্রবাদ বলবো কোনটাকে বলবো না, এর গুরুত্বটা কি। ফলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে হলে অবশ্যই কিন্তু তোমার প্রথম ক্লাসটা দেখে আসতে হবে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ওটা দেখে আসতে পারো। এটা তোমাদের পক্ষে অনেকটা সুবিধা, কারণ জেনারেল ক্লাসটা যদি বোঝা থাকে পরবর্তীকালে তোমাদের যেটা দরকার হয় সেটা তোমাদের মতন করে কিন্তু দেখে নিতে পারবে। এবং তোমরা জানো যে আমি পরপর বর্ণ ধরে পড়াচ্ছি, গুরুত্বপূর্ণ গুরুত্বহীন এটা নয়, অর্থাৎ প্রত্যেকটা প্রবাদের কিন্তু গুরুত্ব আছে। আমার কাছে এই প্রবাদটা ভালো তো তোমার কাছে ওই প্রবাদটা ভালো, ফলে প্রত্যেকের একটা গুরুত্ব রয়েছে। সেই কারণে আমি প্রত্যেকটা বর্ণ একবার অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যে প্রথমেই বর্ণগুণাকে যে প্রবাদগুলো ব্যবহৃত হয় সেভাবে পড়াতে চেষ্টা করেছি, অর্থাৎ কার কখন কোনটা প্রয়োজন, কার গুরুত্ব সেই অনুসারে সেটা দেখে নেবে, তার কিন্তু সুবিধা হবে। সেই জন্য আজ ক নির্মিত প্রবাদের তৃতীয় পার্ট 15 নম্বর ক্লাস। এবং তোমরা জানো যে প্রবাদ প্রবচনে বোর্ড ওয়ার্ক কতটা গুরুত্ব পায় না, এই জন্য আমি বোর্ড ওয়ার্কে না গিয়ে ক্যামেরার নেপথ্যে থেকে কীভাবে তোমাদের প্রবাদের উৎপত্তি কী হলো, কীভাবে আমরা এই প্রবাদটা ব্যবহার করব কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা বোঝানোর চেষ্টা করেছি। এবং প্রত্যেকটা প্রবাদের বাংলা, সংস্কৃত, ইংরেজি আমার পক্ষে যতগুলো জানা আছে সিমিলার আমি তৎপর পাশাপাশি রেখে কিন্তু সেটাও করে দেওয়ার কিন্তু চেষ্টা করেছি। আজ দেখো বন্ধু ক প্রবাদের যে তৃতীয় ক্লাস, সেখানে প্রথমে যে প্রবাদটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে কাক খায় কাঁঠাল বকের মুখে আঠা। বিষয়টা কেমন বলো তো? অর্থাৎ কাক যদি চুরি করে কাঁঠাল খায় তখন সে কী হয়, শাস্তি পাওয়ার ভয়ে বকের মুখে আঠা লাগিয়ে দিল। ফলে কী হলো, বক রীতিমতন উত্তম মধ্যম প্রহার খেলো, মানে একজনের অপরাধ অন্যজনের শাস্তি ভোগ করে। এই জন্য হচ্ছে এই অর্থে কিন্তু এই প্রবাদটা বেরোতে অনেকেই আছে যে অপরাধ করে একজন শাস্তি পেতে হয় কিন্তু আরেকজনকে। তারপর হচ্ছে কাক মূল্য ঝড়ে পেঁচা বলে আমার সাপ লাগলো হাড়ে হাড়ে। মানে ব্যাপারটা কেমন হলো বলো তো? সেই মানে ব্যাপারটা হচ্ছে কাক চিরকালই পেঁচার শত্রু, ফলে যে কারণে ঘটুক না কেন শত্রু মারা যাক, পেঁচা ফলে শত্রু মারা যাওয়াতে পেঁচা রীতিমতো নিজের বীরত্বের ও কৃতিত্বের আস্ফলন করতে থাকে। অর্থাৎ কোনো প্রবল ব্যক্তি বিপদে পড়লে অত্যাচারিত যে দুর্বল ব্যক্তি সে মনে করে তার অভিশাপেই হচ্ছে প্রবল ব্যক্তির এইরূপ অবস্থাটা হয়েছে। পরটা হচ্ছে কাক সকলের মাংস খায় কাকের মাংস কেউ খায় না। মানে ব্যাপারটা হচ্ছে প্রবঞ্চক বা যারা প্রতারক তারা সকলকেই ঠকায়, কিন্তু তাকে কিন্তু কেউ ঠকাতে পারে না, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। তারপর যে কাক নিয়ে গেল কান কাকের পিছনে পিছনে ছোট, অর্থাৎ আমরা এটাকে অন্যভাবে বলি যে চিলে কান নিয়ে যাওয়া। অর্থাৎ কাক নিয়ে গেল কান কানের পিছনে পিছনে ছোট, মানে হচ্ছে নিজের কানে হাত না দিয়ে আমরা কি করি, কাকের পিছনে ছুটতে থাকি। অর্থাৎ নিজের বিবেচনা না করে অপরের কথায় কখনোই উত্তেজিত হওয়া উচিত নয়। যে কাকের কান নিয়ে গেল দেখি কানটা আছে কি না আছে, না দেখেই ওর কথা শুনে ছুটতে থাকলাম বোকার মতন, এটাই হয়। আমরা বর্তমান সমাজে বেশিরভাগ মানুষ এরকমই, যে অপরের কথা শুনে আমরা পরিচালিত হই, নিজে আবার ভেবে দেখি না যে বাস্তব কোনটা, বা আমি একবার দেখি যাচাই করে ব্যাপারটা ঠিকঠাক আছে কি না। তারপর হচ্ছে কাকের ডিমও সাদা হয় বিদ্বানের ছেলেও গাদা হয়। মানে অসাধারণ কথা। অর্থাৎ কাকের ডিম সাদা হলেও মানে তার যে শাবক সে কিন্তু সবসময় যেন বাচ্চা কালোই হয়, আর বিদ্বানের ঔরসজাত সন্তানও মূর্খ হইতে কিন্তু পারে। অর্থাৎ উল্টো ঘটনা ঘটতে পারে, যে ডিম সাদা বলে বাচ্চা সাদা বের কোনো কিন্তু মানে নেই, ফলে বিদ্বান ব্যক্তি ছেলে যে বিদ্বান হবে এর কোনো কিন্তু মানে নেই। আমার চোখের সামনে দেখা প্রচুর মাস্টারমশাইয়ের ছেলেরা একবারে গর্ধব, নিজের নাম পর্যন্ত লিখতে পারে না, নেশায় ডুবে আছে। পরটা হচ্ছে কাকের পাছে পিছে ফিঙে লাগা, মানে হচ্ছে এই যে কাকের পিছে ফিঙে লাগা মানে হচ্ছে কে মানে কন্টিনিউ কাউকে উত্ত্যক্ত করা বা বিরক্ত করা, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। ধর কাকের বাসায় কোকিলের জাত স্বভাবে কারেরা, এটা অসাধারণ জনপ্রিয় প্রবাদ। অর্থাৎ কেউ নিজের স্বভাব পরিত্যাগ করতে পারে না। অর্থাৎ কাকের বাচ্চা যখনই যে কাকের বাসায় কোকিলের ছা, যে কোকিলের ছা কাকের বাসায় হলো, জাত স্বভাবে কারেরা, কিন্তু যখন চিৎকার করবে তখন বোঝা যাবে এটা কাকের নয়, এটা কিন্তু কোকিলের কিন্তু ছানা।
তারপরে হচ্ছে কাকের মাংস কাকে খায় না, খুব জনপ্রিয় প্রবাদ। আমরা বলি কুকুরের মাংস কুকুর খায় না, বাঘ বাঘের মাংস খায় না। ব্যাপারটা হচ্ছে সমধর্মী ব্যক্তিরা পরস্পর অনিষ্ট করেন, অর্থাৎ একই ধরনের ব্যক্তিরা একে অপর অনিষ্ট করে না, কিন্তু মানুষ এটা বোঝে না। মানুষ মানে বাঘ বাঘের মাংস খায় না, কিন্তু মানুষের মানুষের মাংস খায়, অর্থাৎ মানুষ তার মানুষের ক্ষতি করার জন্য ব্যস্ত, যেটাকে প্রাণীও করে না। ফলে প্রাণীরাও আমাদের থেকে বুদ্ধিমান, আমরা এতটা ইতরতর জায়গায় কিন্তু নেমে গেছি। তারপরে হচ্ছে কাকের লুকানো, মানে ব্যাপারটা কী বলতো, কাক কোনো খাবার নিয়ে গিয়ে এমন জায়গায় লুকিয়ে রাখে যে একটু পরে সে তার কিন্তু খুঁজিয়া পায় না, এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়। পরেরটা হচ্ছে কাংলা আপনা সামলা, মানে হচ্ছে প্রথমে নিজেকে রক্ষা করা হচ্ছে কর্তব্য, তারপরে পরের উপকার, আগে নিজে বাঁচলে তারপরে কিন্তু বাপের নাম, এই অর্থে কিন্তু এটা হয়। যেমন এই জিনিসটা বুঝতে পারেনি মানিক বন্দ্যোপাধ্যায় কে বাঁচায় গল্পের নায়ক মৃত্যুঞ্জয়, নিজেকে বাঁচাতে পারেনি, ফলে অপরকে বাঁচাবে কী করে, ফলে নিজেও লাস্টে একজন ভিখারির দলে কিন্তু যোগ দিয়ে মগাতে ভিক্ষা করতে থাকে। পরে হচ্ছে কাঙ্গালকে শাকের ক্ষেত দেখাতে নাই, মানে হচ্ছে যাতে লোকের লোভ বাড়ে এমন কাজ করতে নেই, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। এটা হচ্ছে কাঙালি মেরে কাছারি গরম, মানে হচ্ছে গরিবকে মেরে আসর সরগরম করা, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। এটা হচ্ছে কাঙালের কথা বাসি হইলে খাটে বা বাসি হইলে কাজে লাগে, এটা খুব জনপ্রিয় প্রবাদ। মানে গরিবের কথা আমরা বলি গরিবের কথা বাসি হইলে কাজে লাগে, এই অর্থে ব্যবহার করি। অর্থাৎ সামান্য লোকের উপদেশ কেউ প্রথমে গ্রহণ করে না, পরে ঠেকে বোঝে যে তার উপদেশ অনুসারে চললে বিপদ হতো না। আমি মানুষকে কত সময় কত ভালো কথা বলেছি, কিন্তু তখন সে নেয়নি, পরবর্তীকালে বুঝেছে না সুমন ঠিক ছিল, তখন ওর কথাটা যদি শুনতাম তাহলে কিন্তু আমার এই দুরবস্থা কিন্তু হতো না। বাস্তবে আমি প্রচুর জীবন মানুষকে দেখেছি, এখন তারা নিজের গাল চাপড়া, এরকম একটা ব্যাপার, কিন্তু আর করার কিছু নেই। পরটা হচ্ছে কাঙালের মানে ঘোড়া রোগ, মানে হচ্ছে বা কাঙালপুতের ঘোড়া রোগ, অর্থাৎ যে যার অধিকারী নয় তা পাইবার জন্য অযথা আকাঙ্ক্ষা। অর্থাৎ একটা কাঙাল গরিব মানুষে কখনো ঘোড়া কিনতে পারে বা ঘোড়ায় চাপতে পারে, যদি সে সেটা যদি করতে চায় তাহলে কী হবে, অর্থাৎ যার অধিকার নয়, যেটা পাইবার নয়, সে যেটা অযথা আকাঙ্ক্ষা করে, দুঃখের পরিমাণটা হচ্ছে বেড়ে যাবে। পরে হচ্ছে কাঙালের ঠাকুর ব্যাধি, মানে কি বলতো, অর্থাৎ যে খাইতে পায় না তার বাড়িতে ঠাকুর রেখে সেবা করার যে আকাঙ্ক্ষাটা, অর্থাৎ অবস্থার, অর্থাৎ নিজের যে সিচুয়েশান, নিজের যে ক্ষমতা, তার অতিরিক্ত তার বাইরে গিয়ে কিছু যদি ইচ্ছা করায়, তখন এই কথাটা কিন্তু ব্যবহৃত হয় কাঙালের ঠাকুর ব্যাধি। পরে হচ্ছে কাঙালের মরণ বিটকেল, মানে হচ্ছে কাঙাল সুখে মরতে পায় না, অনেক কষ্ট পেয়ে কিন্তু মরে, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে কাঙালের মুরগি সন্দেশ, মানে হচ্ছে কী বলতো, কাঙালের মুরগি সন্দেশ মানে হচ্ছে নিজের অবস্থার যা সম্ভব তাতেই কিন্তু সন্তুষ্ট হওয়া, এর অতিরিক্ত কিছু না করাই কিন্তু ভালো। অর্থাৎ কাঙালের পক্ষে মুরগি কিন্তু সন্দেশ হিসেবে খাওয়া উচিত। মুরগাতে মুড়ির সঙ্গে একটা গুড়টুর মিশিয়ে দিলে তাকে মুরগি বলা হয়। অর্থাৎ গরিবের আংতাই কিন্তু সোনা, অর্থাৎ আমার যতটা ক্ষমতা তাতেই সন্তুষ্ট হওয়া উচিত, অতিরিক্ত হলে কিন্তু কষ্ট তোমাকেই পেতে হবে। তারপর হচ্ছে কাঙালের আংতাই শোনা, মানে কি, অর্থাৎ নিজের অবস্থায় যা পাওয়া যায় সেটাই ভালো, সেটাই মহামূল্য জ্ঞান করা উচিত, কিন্তু মানুষ এটা বোঝে না। বর্তমান মানুষ সবসময় নিজেকে না দেখে অপরকে দেখে বিবেচনা করে, অমুক এই করেছে, অমুকের বউ এটা করেছে, অমুকের স্বামী এটা করেছে, অমুকের ছেলে এটা করেছে, এটা দেখতে গিয়েই কিন্তু মানুষ ঈর্ষাপরায়ণ হয়ে নিজের দুঃখ কষ্টকে কিন্তু বাড়িয়ে তোলে। যদি কাঙাল নিজের অবস্থান অনুসারে যদি আংতাকেই সোনা মনে করে, যদি মুরগিকেই যদি সন্দেশ মনে করে, সবিনকেই যদি মাংস মনে করে, তাহলে কিন্তু তার পক্ষে কিন্তু এই কষ্টটা কিন্তু পাওয়া কিন্তু হয় না। পরে হচ্ছে কাছে কাঞ্চনের সমান, মানে ব্যাপারটা কেমন বলতো, অর্থাৎ মুড়ি মুসরি এক দর, মানে হচ্ছে কোনটা অল্প মূল্য বা কোনটা মহামূল্য তা বোঝবার সামর্থ্য কিন্তু নেই। কিংবা ধরো হচ্ছে সংসার বিরাগী যারা, অর্থাৎ যার পক্ষে কাচ ও কাঞ্চন সমানভাবে হচ্ছে উপেক্ষণীয়, তাদের কাছে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কাছা খুলতে দেরি হয়, মানে হচ্ছে অদিষ্ট বা কপাল যদি সুপ্রসন্ন হবার যদি হয়, তাহলে নিমেষের মধ্যেই কিন্তু হয়ে যায়, তাহলে কিন্তু কোনো আর কষ্ট করতে কিন্তু হয় না। তারপর হচ্ছে কাছা দিতে কোচা আটে না, আর কোচা দিতে কাছা আটে না, মানে হচ্ছে একটা করতে গেলে আরেকটা কিন্তু হয় না। ইংরেজিতে যাকে বলা হচ্ছে ক্যান নট মেক বোথ এন্ডস মিট, অর্থাৎ একটা করতে গেলে আরেকটা কিন্তু সমস্যা, মানে টালমাটাল খেয়ে যায়।
হ্যাঁ, পরটা হচ্ছে কাজ আটকালে বুদ্ধি যোগায়। মানে বিষয়টা কেমন হতো, অর্থাৎ যখন কাজ করতে গিয়ে আটকে যায় তখন কাজ কমপ্লিট করার জন্য বুদ্ধি নিজে থেকেই আসে। যেমন গল্পেই আমরা জানি যে গল্পে আছে একটা কাক কলসিতে যখন জল খাইতে গিয়ে দেখে যে কলসির জল অনেকটা নিচে আছে, মুখ বাড়িয়ে সে ধরতে পারছে না, তখন রীতিমতো কলসের মধ্যে কতগুলো নুড়ি বা পাথর ফেলে দিয়ে সে জলটা উপর দিকে উঠে আসে। ফলে কাক এই উপরে কিন্তু জলটা উপরে তুলে তৃষ্ণা দূর করে। অর্থাৎ যদি কোথাও কাজ করতে করতে আটকে যায় তখন নিজেই কিন্তু বুদ্ধি জোগাড় সেটা কিন্তু করে ফেলা কিন্তু সম্ভব হয়। হ্যাঁ, ঠিক ইংরেজিতে এটাকে প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, অর্থাৎ প্রয়োজন কিন্তু আবিষ্কার করে নেয়। হ্যাঁ, তবে প্রয়োজনে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দূরে দূরে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর কিন্তু আপডেট পেতে। হ্যাঁ, পরটা হচ্ছে কাজ ছেড়ে বসি শত্রু মেরে হাসি। মানে হচ্ছে সবসময়ের জন্য হচ্ছে কাজ কমপ্লিট করে কিন্তু আনন্দ করতে হয়, কাজের মাঝপথে কিন্তু আনন্দ করা কিন্তু উচিত নয়। ঠিক তেমন শত্রুকে মারার পরে হাসি ফোটাতে হয়, মিডিল পথে হাসি ফোটালে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু কিন্তু হয়ে যেতে পারে। ঠিক ইংরেজিতে এটাকে এইভাবে ব্যবহৃত হয় যে হি লাভস বেস্ট হু লাভস লাস্ট, অর্থাৎ সবার শেষ। যেমন শেক্সপিয়ার যেমন বলছেন শেষ ভালো তার সব ভালো যার, অর্থাৎ শেষের ভালোটাই কিন্তু ভালো, মিডিলে ভালো হতে গিয়ে সে যদি খারাপ হয়ে যায় তাহলে টোটালটা কিন্তু ঘেটে যায়। হ্যাঁ, পরটা হচ্ছে কাজীর কাছে হিঁদুর পরব। মানে হচ্ছে কী বলতো, হচ্ছে ভিন্ন মতাবলম্বী যারা তার কাছে নিজের মতের পোষকতা কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ আমার ফিলোজফি আর শ্রুতির ফিলোজফি জন্ম থেকেই আলাদা। আমি যেটা মানে যাকে হচ্ছে কাঠামো অবয়বে বিশ্বাসী, রিয়েলিটিতে বিশ্বাসী, মানে বাস্তবতায় বিশ্বাসী, ধরাছোঁয়ায় বিশ্বাসী, ও টোটালটা কিন্তু কল্পনায় বিশ্বাসী। ফলে আমার মতের সঙ্গে ওর মত মেলে না, এই জন্য কাজীর কাছে হিঁদুর পরব। মানে ভিন্ন মতাবলম্বীর নিকট নিজের মতের কোনো দাম কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, পরটা হচ্ছে কাজীর বিচার, খুবই জনপ্রিয় একটা প্রবাদ। হ্যাঁ, তোমরা জানো যে কাজীর বিচার মানে হচ্ছে কাজীর বিচার তোমার অর্ধেক আমার অর্ধেক, অর্থাৎ মাঝামাঝি এক রকমের আন্ডারস্ট্যান্ডিং করাকে বলা হচ্ছে কিন্তু কাজীর বিচার। হ্যাঁ, পরটা হচ্ছে কাজে কম খেতে জম। মানে হচ্ছে যে ভৃত্য অধিক খায় অথচ কাজ অল্প করে তার সম্পর্কে কিন্তু এই কথাটা ব্যবহৃত হয়, অর্থাৎ কাজে কম খেতে জম। দেখুন, এই যে প্রবাদ প্রবচন আমি যখন 2003 সালে মাধ্যমিক পরীক্ষা দিই তখন কিন্তু এটা পাঠ্য ছিল। বর্তমানে ক্লাস বাংলা মিডিয়ামে ক্লাস 11 এটা পাঠ্য আছে, এসএসসিতে পাঠ্য, এমএসসিতে পাঠ্য, পিএসসিতে পাঠ্য, কলেজ সার্ভিসে পাঠ্য। ফলে প্রবাদ প্রবচন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া তোমার লেখালেখিকে যদি ক্ষুরোধার করতে যাও, তোমার বক্তব্যকে যদি আরও শানিত করতে চাও, তাহলে প্রবাদ প্রবচন জানা কিন্তু একান্ত প্রয়োজন। কারণ সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে বক্তব্যে তখন এই প্রবাদগুলো কিন্তু আমরা ব্যবহার করেই কিন্তু থাকি। হ্যাঁ, পরটা হচ্ছে কাজে কুড়ে খেতে দেরে বচনে মারে তেরে ফুরে। মানে কি বলতো, কাজে কিছু করে না, কাজ কিছু করে না কিন্তু রীতিমতো খায় এবং বাজে কথা ব্যবহার করে মানুষকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলে। এরকম মানুষ সম্পর্কে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে কাজের বেলা পায় না খুঁজে খাবার বেলা আগে। মানে পরিশ্রম বিমুখ অলস ব্যক্তি, মানে সে কখনোই কাজ করবে না, কিছুই করবে না, কাজের সময়কে খুঁজেই পাওয়া যাবে না, অথচ খাওয়ার সময় সবার আগে এসে কিন্তু হাজির। এই ধরনের মানুষ সম্পর্কে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। হ্যাঁ, তারপর একটা খুবই জনপ্রিয় একটা প্রবাদ আমরা প্রচুর ব্যবহার করি যে কাজের বেলায় কাজী কাজ ফুরলে পাজি। মানে হচ্ছে কারো দ্বারা নিজের কার্য উদ্ধার করে নিয়ে পরে তাকে অগ্রাহ্য করলে এই বাক্যটা, অর্থাৎ আমাকে দিয়ে তুমি সব কিছু করিয়ে নিলে, অর্থাৎ কাজের সময় কাজে খুব দাব দিলে, যখন কাজ ফুরিয়ে গেলে তখন আমি পাজি হয়ে গেলাম। বেশিরভাগ মানুষ এটাই করে, প্রয়োজনে নিজের স্বার্থ পূরণ করতে তোমাকে ব্যবহার করে নেবে, তারপর যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন তোমাকে সে কিন্তু চিনতেই পারবে না, এমনকি ধাক্কা লাগলেও কিন্তু চিনতে পারবে না। পরটা হচ্ছে কাজের মধ্যে চাষ রোগের মধ্যে কাশ। মানে কি বলতো, এই মানে দুটোই কিন্তু খুবই কষ্টদায়ক। অর্থাৎ কাজের মধ্যে চাষটা খুবই কষ্টের ব্যাপার এবং রোগের মধ্যে যে কাশি সেটাও কিন্তু খুব কষ্টের ব্যাপার। এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়ে থাকে। পরটা হচ্ছে কাজের মধ্যে দুই খাই আর শুই, খুবই জনপ্রিয় প্রবাদ। অর্থাৎ অলস ব্যক্তি সম্পর্কে এটা ব্যবহৃত হয় শ্লেষ ব্যঙ্গ করার জন্য। কারণ হচ্ছেন অলস ব্যক্তিরা শুধু খায় আর শয়, কাজের বেলা কিন্তু কিছুই করে না, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, তার কাটতে কাটতে মানে নির্মূল, অর্থাৎ শেষ করে ফেলা, এরকম অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়।
তো বলছে কাটা কইয়ের ন্যায় ছটফট করা, অর্থাৎ কাটা কই মানে কই তো আমরা জানি প্রচুর মানে মরে না এরকম প্রাণ অর্থে, ফলে এই যে কাটা কইয়ের মতন ন্যায় ছটফট করা হচ্ছে অতিরিক্ত যন্ত্রণা ভোগ করা অর্থে কিন্তু এটা, কারণ কই মাছ কাটার পরে বেঁচে থাকে, কড়াইতে দেওয়ার পরে বেঁচে থাকে, অর্থাৎ যন্ত্রণায় ছটফট করার অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। তার কাটা কান বলছে চুল দিয়ে ঢাকি, মানে হচ্ছে এই যে কাটা কান চুল দিয়ে ঢাকি মানে হচ্ছে আপনার মান নিজে নিজে রক্ষা করা, কান কেটে গেছে সেটাকে ঢেকে ফেলতে হবে। এটা দেখবে আমি তোমাকে আগে আপনার মান রক্ষা করার অর্থে কিন্তু এই প্রবাদটা পড়িয়ে এসেছি। তারপর কাটা খায় নুনের ছিটে, খুবই জনপ্রিয় প্রবাদ, অর্থাৎ কষ্টের উপর কষ্ট, এমনিতেই তোমার কাটা সেখানে ঘা হয়ে গেছে, যন্ত্রণা করছে, তারপর আবার যদি নুনের ছিটে দেওয়া হয় তাহলে যন্ত্রণার পরিমাণ কী হয়, আরও বেড়ে যায়, অর্থাৎ যন্ত্রণার উপর যন্ত্রণা দিলে পরে তখন এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। পরে হচ্ছে কাটিলে রক্ত নাই কুটিলে মাংস নাই, মানে ব্যাপারটা হচ্ছে নিতান্ত সারহীন পদার্থ সম্বন্ধে, অর্থাৎ যার কোনো দাম নেই মূল্য নেই এই পদার্থ সম্পর্কে এটা কিন্তু ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কাঠ খায় আংরা হাগে, এটা খুবই জনপ্রিয় প্রবাদ, প্রচুর আমাদের ব্যবহৃত হয়। মানে কী হয় বলো তো, উনুন কী কয় কাঠ খায়, অর্থাৎ কাঠ জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। অঙ্গার মলরূপে নিঃসরণ, অর্থাৎ কাঠ পুড়ে অঙ্গার কয়লা হয়ে যায়, অর্থাৎ যে মন্দ কাজ করিবে সে মন্দ ফল কিন্তু পাইবে, অর্থাৎ ভালো কাজের জন্য ভালো কাজ, খারাপ কাজের জন্য খারাপ ফল, এটা কিন্তু স্বাভাবিক। তো হচ্ছে কাঠবিড়ালের সাগর বাঁধা, বিষয়টা কি জানি তোমরা জানো যে রামচন্দ্রের যখন রাবণের সঙ্গে যুদ্ধ হচ্ছিল তখন সমুদ্রে সেতুবন্ধনের কাজ করেছিল কিন্তু কাঠবেলি ছোটো ছোটো পাথর এনে দিয়ে, ফলে যে কাঠবেলির মতো মানে ছোট সাহায্য হলো অতি সামান্য ব্যক্তিও কিন্তু বৃহৎ কার্যে সাধ্যানুসারে সাহায্য করতে পারে, অর্থাৎ তুমি যতই সামান্য হও না কেন তুমি যদি চাও যে কোনো মহৎ কাজে কিন্তু সাহায্য কিন্তু করতে পারো। এই কারণে দেখবে কাঠবিড়ালির গায়ের উপর 5 আঙুলের একটা ছাপ আছে, তোমরা খেয়াল করলে একটু বুঝতে পারবে। আজকে কর নির্মিত যে 3য় নম্বর ক্লাসটা আর একটা বলে কমপ্লিট করব, তারপরে কর নির্মিত 4র্থ ক্লাসে পরপর কিন্তু আমরা বন্ধু এগিয়ে যাব। আজকে শেষটা হচ্ছে কয়ের উপর কাঠের বিড়াল হোক না ইঁদুর ধরলেই হলো, মানে ব্যাপারটা হচ্ছে বিড়াল কাঠ দিয়েই তৈরি হোক আর যা দিয়েই তৈরি হোক, বিড়ালের কাজ হচ্ছে ইঁদুর ধরে আমাকে রক্ষা করা, অর্থাৎ উপায় যেমন তেমন হোক না কেন কার্যসিদ্ধি হইলেই কিন্তু হলো, আমি যেটা করতে চাই সেটা করতে পারলেই হলো। আশা করছি বন্ধু আজও কনির্মিত প্রবাদের 3 নম্বর অর্থাৎ টোটাল প্রবাদ প্রবচনের 15 নম্বর ক্লাসটা অতীব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।